রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ব্লগটি হবে মহাশিবরাত্রি স্পেশাল ব্লগ ভিডিও। মহাশিবরাত্রির দিনটা আমি কিভাবে বাড়িতে কাটিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে ব্লগটি দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে রাখলাম। সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে শুরু করেছি ঘরের কাজকর্ম। আজ সকাল 5:30 নাগাদ উঠেছি, কারণ আজকে পুজো পাঠের দিন। অনেক কাজ থাকে যেগুলো সবসময় ক্যামেরার সামনে করা হয় না। ক্যামেরার সামনে ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে। ক্যামেরা আমি বলছি ঠিকই, আমি কোনো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি না। আমি মোবাইল ফোনে যে ক্যামেরা আছে সেটা দিয়েই এই ভিডিওগুলো শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর যে কথা বলছিলাম, পুজো পাঠের দিনে অনেক কাজ থাকে। সত্যি বন্ধুরা, প্রচুর কাজকর্ম থাকে, যার কারণে বেশ সকাল সকাল উঠেছি। অবশ্য আমার ডেলি লাইফস্টাইলই এটা, আমি বেশ সকাল সকাল উঠি। 5:30 নাগাদ আমার প্রতিদিনই ঘুম ভেঙে যায়। আজকেও সে একই টাইমে উঠেছি। আজকে যেহেতু হলিডে, মানে শিবরাত্রির দিন তো অফিস স্কুল এগুলো বন্ধ থাকে, ছুটির দিন একটু দেরি করে উঠলেও হতো, তবে যেহেতু পুজো আছে তাই সকাল সকাল উঠেই ঘরের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তো ভিডিওতে দেখলেন। এবার মুছে নিচ্ছি। খাটের তলা ভালো করে মোছা ছিল, যতটুকু মানে সামনে থেকে মোছা যায় আজকে সেটুকুই মুছলাম। বেশি কিছু মোছামুছি করব না, ঝাটপাট ভালো করে দিয়েছি আর হালকাভাবে সমস্ত কিছু মুছে নিচ্ছি। মানে ডিপ ক্লিনিং যেটা বলে সেটা করছি না, দৈনন্দিন যেভাবে ঘরদোর মোছা হয় সেগুলোই মুছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করি সেই ভিডিও শ্যুটটাও আমি নিজে করি, যার কারণে মাঝে মাঝে আমাকে মোবাইলের ফোনের ক্যামেরাটা ঠিক করে দিতে যেতে হয় কাজের ফাঁকে ফাঁকে। সেই শটগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর দরজার পাশটা খুব ভালো করে মুছে নিলাম, কারণ ময়লা তুলে নেওয়ার পর সেখানে বেশ গুঁড়ো গুঁড়ো ময়লা আমি ঝাড় দিয়ে রেখেছিলাম, সেটা মপের সঙ্গে উঠে এলো। এরপর মপটা ভালো করে ধুয়ে নিয়ে রোদ্রে শুকাতে দিয়েছি, আর বালতিটাও ভালো করে ধুয়ে উবড় করে রেখেছি। এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এক ঝুড়ি বাসন হয়েছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। হাঁড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2টো হাঁড়ি হয়েছে, কারণ গতকাল মেয়ের এক্সাম ছিল, তাকে এক্সাম দিতে নিয়ে গেছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়েছিল। বাড়িতে ফিরে রাতে রান্নাবান্না করেছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও শ্যুট করিনি, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। কিন্তু বাসন আমি ধুতে পারিনি, বেশ কিছু বাসন জমে গেছিলো, সেই জন্যই বেশি বাসন হয়েছে। এই বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে রান্নাঘরটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে রান্নাঘরের টাইলসগুলো, এগুলো আমি রোজই মুছে নিই, কারণ এই টাইলসগুলোকে এভাবে মুছে নিলে আলাদা করে পরিষ্কার করার জন্য আর কোনো দিন রাখতে হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার করেছি সকলের জন্য একটু চা। তারপর চলে এসেছি রান্নাঘরে। প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলুর দম হবে। আর এদিকে আমার ডালটা রান্না করা হয়ে গেছে, ছোলার ডাল করেছি। আর ঝুড়িতে আলু কেটে রেখেছি, ওগুলো দিয়ে সাবুর খিচুড়ি বানাবো। আর মিক্সির জারে আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, মশলার একটা পেস্ট বানাবো। রান্না করে নিচ্ছি চাটনি, যার কারণে ফোড়নে একটু সর্ষে দিয়ে দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন তো দিয়েইছি। টমেটোর চাটনি হবে। টমেটোর চাটনি রান্না করার সময় আজকে আমি ব্যবহার করব একটু তেঁতুলের পাল্প। এখন শীত তো প্রায় চলেই গেছে, গরম পড়তে শুরু করেছে। শীতের শেষের দিকে আমি টমেটোর চাটনি তৈরি করলে এভাবে একটু তেঁতুলের পাল্প ব্যবহার করি, তাতে টমেটোর চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মানে আমার বেশ ভালো লাগে এইভাবে তেঁতুলের পাল্প দিয়ে টমেটোর চাটনি রান্না করতে। শীতের শুরুতে বা শীতের মাঝের দিকে টমেটোর চাটনিতে কিন্তু আমি তেঁতুলের পাল্প ব্যবহার করি না, শীতের শেষের দিকে ব্যবহার করি। এটা আমার মা ব্যবহার করতো, মায়ের থেকে শিখেছি। আর খেতে ভীষণ ভালো হয়। আর চাটনিতে আমি একটু চিনি ব্যবহার করি, চিনিটা একটু বেশিই দিলাম। ছেলেমেয়েরা বেশি মানে টক খেতে পছন্দ করে না, চাটনি খাবে কিন্তু টক ভাবটা বেশি থাকলে ওদের পছন্দ হয় না, তাই চিনি একটু বেশিই দিলাম। চিনির বদলে অনেকে গুড় ব্যবহার করে, তবে আমরা চাটনিতে চিনিই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি, গুড়ের ব্যবহার খুবই কম হয়। গুড় দিয়ে চাটনি খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আপনারা যারা পছন্দ করেন তারা করতে পারেন। চাটনি আমার হয়ে গেল। এবার চলে এসেছি লুচি বেলে নিতে। আটাটা অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, আটাটা বেশ মজে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে লুচিগুলো বেলে নেব। আজকে উপোসের দিন,
সকালের ব্রেকফাস্টে আমি একটু লুচি বানিয়ে দিলাম ছেলে মেয়ের জন্য, আর লুচি থাকবে, পরে খাওয়া হবে। দুপুরের জন্য অবশ্য আমি ভাত করব। লুচি খাওয়ার জন্য ছোলার ডাল আর আলুর দম করেছি, সেটা দিয়ে লুচি খাওয়া হবে। ভাত খাওয়ার জন্য ওই একই তরকারি আমরা ব্যবহার করব, মানে একই তরকারি দিয়ে ভাত খাবো। ছোলার ডালটা কিন্তু আমি খুব মিষ্টি মিষ্টি করে করিনি, কারণ ভাতের সঙ্গেও তো খাওয়া হবে, আর লুচি খাওয়ার জন্য খুব মিষ্টি ছোলার ডাল আমাদের বাড়িতে বিশেষ কেউ পছন্দ করে না। ছেলে মেয়ে তো পছন্দই করে না। ওর বাবার একটু মিষ্টি মিষ্টি ডাল হলে ভালো হয় মনে হয় ঠিকই, কিন্তু সবার কথা ভেবে আমি মিষ্টি ডাল করি না, নর্মাল ছোলার ডালটাই আমি করি, না ঝাল না মিষ্টি। দেখুন আপনাদের সঙ্গে কিভাবে ছোলার ডাল আমি বাড়িতে রান্না করি সেটা গল্প করতে করতেই আমার লুচিগুলো প্রায় সব বেলা হয়ে গেছে। সমস্ত লুচিগুলো বেলে নিয়ে চলে যাব রান্নাঘরে, লুচিগুলো ভেজে নেব। আজকে পুজোর দিন, কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে হচ্ছে শিবরাত্রি অন্যতম। শিবরাত্রির পরেই আসছে কিন্তু দোল পূর্ণিমা, যেটাকে আমরা দোলযাত্রা বলি, মানে হোলি। হোলির সময় যে ব্লগ ভিডিও করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, ইচ্ছা আছে। এখন সাবুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। শিবরাত্রি মানেই তো সাবুর পাঁপড়, সাবু মাখা খাওয়া, সাবুর খিচুড়ি রান্না করা, এগুলোই আমাদের বাড়িতে হয়ে থাকে। তা আজকে সাবুর পাঁপড়টা ভেজে রাখলাম, ডালের সঙ্গে খাওয়া হবে। যারা ভাত দিয়ে খাবে তারা সাবুর পাঁপড়টা খেতে পারবে। এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভাজতে গিয়ে কড়াইয়ের ধারটা একটু লালচে হয়ে গেছে, লুচিগুলো ভাজতে আমার বেশ অসুবিধা হবে মনে হচ্ছে। আর লুচিগুলো কিন্তু ভীষণ ফুলেছে, দেখেছেন কি সুন্দরভাবে ফুলেছে। আমি আটা আর ময়দা মিশিয়ে লুচিগুলো করেছি, পুরো আটার লুচিও করিনি, পুরো ময়দাও ব্যবহার করিনি। এভাবে করলে শরীরের জন্য ভালো। আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, যার কারণে। তবে আমার ছেলে শুধু ময়দার লুচি খেতে চায়, কিন্তু একই রান্না দুরকমভাবে করা অসুবিধা। আমি ওই জন্য আটা আর ময়দা মিশিয়ে লুচিটা করি। আর এই যে সাবুর পাঁপড়গুলো ভেজেছিলাম, এখন এগুলো ঠান্ডা, মানে গরম ভাবটা কেটে গেছে, তাই টিফিন কৌটোতে রেখে মুখ ভালো করে এঁটে দিলাম যাতে নরম না হয়ে যায়। রান্না করে স্নান সেরে চলে এসেছি পুজোর জোগাড় করে নিতে। শিবরাত্রির পুজোতে 5টা ফল হিসাবে আমি নিয়েছি কচি ডাব, বেল, আপেল, শসা আর একটা রাঙা আলু। ফুল হিসাবে আকন্দ ফুল, যে কোনো সাদা ফুল, বেলপাতা, নীলকণ্ঠ ফুল রেখেছি, আর মোমবাতি নিয়েছি। ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালাও গেঁথে নিয়েছি, আর একটু সন্দেশ নিয়েছি। এবার শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য দুধ গঙ্গা জল একটা ঘটে নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব ঘি, মধু, কর্পূর। এই ঘি, মধু, কর্পূর এগুলো কিন্তু যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়, সেখান থেকে আমি এগুলো জোগাড় করে নিয়েছি। আমি আমার মানে জানার মধ্যে আমার সাধ্য মতো যতগুলো সামগ্রী জোগাড় করতে পেরেছি পুজোর জন্য, সেগুলোই জোগাড় করে আমি পুজোটা মানে পুজো দিতে যাব বলে থালাটা গুছিয়ে নিয়েছি। কর্পূরের এই প্যাকেটটা খুলতেই ঘরে একটা মিষ্টি সুগন্ধ যেন ভেসে এলো, খুব ভালো লাগছিল কর্পূরের গন্ধটা। পাঁচ ফল হিসাবে আমি থালাতে একটা রাঙা আলু রেখেছিলাম, রাঙা আলুটা সরিয়ে দিয়ে পাকা কলা নিচ্ছি। পাকা কলাটা ঘরে আনাই ছিল, ঠাকুরের পুজোর সামগ্রী রাখার জন্য যে র্যাক ছিল সেই র্যাকের এক কোণে ঢুকে গেছিলো, যার কারণে খুঁজে পাচ্ছিলাম না, কলাটা দিতে পারছিলাম না। কলাটা খুঁজে পেতেই ফলের থালাতে, মানে পুজোর থালাতে কলাটা রেখে নিলাম। এবার ঘরের পুজোটা সেরে নিচ্ছি। স্নান সেরে মাথায় গামছা আমার বাঁধাই আছে, শুকনো কাঁচা গামছা বেঁধে নিয়েছি যাতে চুলের জলটা ভালোভাবে শুকিয়ে যায়। এবার ঘরের শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আমি প্রতিদিন শিব ঠাকুরের মাথায় এভাবে জল দিই, বহু বছর ধরে আমি এই পুজো করে আসছি। ঠাকুরকে একটু মালা পরিয়ে দিলাম, একটা সাদা ফুল দিয়েছি। এবার বেলপাতা দিলাম, চন্দন মাখানো বেলপাতা, আর 5 রকমের ফল কেটে ঠাকুরকে ভোগ দিয়ে শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে দিচ্ছি। বাড়িতে যদি পুজো আশ্রা করা হয়, একটা পজিটিভ এনার্জি কিন্তু সবসময় ঘরে বিরাজমান থাকে, আর খুব সুন্দর একটা ভাইবস আসে, যেটা আপনার মনকে একদম স্নিগ্ধ প্রশান্ত করে দেয়। এবার ধূপ প্রদীপ দেখিয়ে নিজের মনের প্রার্থনা জানালাম ঠাকুরের কাছে। ইতিমধ্যে একটা ভুল হয়ে গেছে, সন্দেশটা দিতে ভুলে গেছিলাম। সন্দেশটা ঠাকুরের প্রসাদে দিলাম,
তারপর ক্ষমা চেয়ে প্রণাম করে নিলাম। এবার দুপুরে যে রান্নাগুলো করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। ছোলার ডাল, আলুর দম, সাবুত ঝুরঝুরে খিচুড়ি, লুচি, পাঁপড় ভাজা আর চাটনি, এগুলোই আজকে আমাদের দুপুরের মেনু। তবে এগুলো সবই নিরামিষ রান্নাবান্না করেছি। আমি শিবের মাথায় জল ঢালবো বলে উপোস করে আছি, কিন্তু বাড়ির আর কেউ উপোসে নেই, তবে সবাই আমরা নিরামিষ খাবো। এখন পুজো দিতে যাব বলে আমি রেডি হয়ে নিয়েছি। একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তারপর একদম সিম্পল একটা সাজ যেটা আমি সেজেছি, ঠোঁটে একটু হালকা করে লিপস্টিক দিয়েছি, আর সিঁদুর তো পরি প্রতিদিন। পায়ে একটু আলতা পরার দরকার ছিল, তবে এখানে আমার আলতাটা খুঁজে পেলাম না। ভেবেছিলাম ঘরে আছে পরে নেব, সেহেতু বাজার থেকে আর কিনেও আনা হয়নি, আলতা পরতে পারলাম না, মনে একটা আক্ষেপ রয়ে গেল। চুলে একটু হালকা করে খোপা করে, কপালে টিপ পরেছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি। এখন একটু গয়নাগাটি পরে নিচ্ছি। দেখুন, সাজতে কার না মন চায়, আমারও মন চায়, কিন্তু নিজের জন্য সময় খুবই কম থাকে, নিজের জন্য সময় দেওয়াই যায় না। এখন যেহেতু সন্ধ্যার আগের মুহূর্ত, কোনো কাজ নেই, তাই নিজের জন্য এইটুকু সময় আমি পেয়েছি, তাই একটু সুন্দরভাবে পরিপাটি করে সেজে নিলাম। সংসারের হাজারো কাজের মধ্যে যদি নিজেকে একটু সময় দেওয়া যায় না, মনটা ভীষণ ভালো থাকে। সবাই চেষ্টা করবেন নিজের জন্য একটু সময় রাখার। আমি বলছি ঠিকই, কিন্তু আমার এই সময়টা থাকে না। আজকে যেহেতু উপোসে আছি আর বিকেলবেলাটা সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তাই একটু সময় পেলাম। পরিপাটি করে সেজে গুজে এখন সন্ধ্যা লেগে গেছে, চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর যেটা বলছিলাম, পুজো পাঠ করলে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে বজায় থাকে। হ্যাঁ বন্ধুরা, এটার প্রমাণ আমি খুব ভালোভাবে পেয়েছি। আমরা তো বাঙালি আর হিন্দু ঘরের গৃহস্থ বউ, আমরা পুজো পাঠ করতে ভালোইবাসি। আমরা মানে কি, প্রত্যেকটা গৃহবধূরাই কিন্তু নিজের ইষ্ট দেবতাকে সবসময় পুজো করে থাকেন। এখন আমি ফ্ল্যাটের সিঁড়ি বেয়ে একদম নিচে চলে এসেছি। আমাদের ফ্ল্যাটের নিচে একটা ছোট্ট শিব মন্দির আছে, সেখানেই আমি পুজো দেব। মন্দির যত ছোটই হোক না কেন, আপনার ইষ্ট দেবতা তো সেই স্বয়ং মহাদেব। তাই আমি এখানেই পুজো দিলাম, কোনো বড় মন্দিরে আমি ছুটে যাইনি পুজো দিতে। প্রথমে ঘি মধু মাখিয়ে নিলাম শিবলিঙ্গে, তারপর 5 রকমের ফল ঠাকুরের ঠাকুরকে অর্পণ করলাম। প্রত্যেকটা ফল ঠাকুরের ঠাকুরকে ছুঁয়ে নিয়ে নিজে প্রণাম করে তারপর ঠাকুরের কাছে নিবেদন করছি। এরপর নিজে হাতে গেঁথে নেওয়া আকন্দ ফুলের মালা আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি, শিবলিঙ্গে পরিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু এই ভিডিওটা আমাকে করে দিয়েছে বন্ধুরা। গতকাল মেয়ের পরীক্ষা ছিল, আজকে ছুটি সেহেতু পরীক্ষা নেই, আগামী দিন ওর পরীক্ষা আছে। তবুও আমি বললাম চল না একটু নিচে গিয়ে আমাকে ভিডিওটা করে দে। ও কিন্তু করে দিল, একবারও না বলেনি। ও কিন্তু শিবরাত্রির ব্রতটা উপবাসটা করতে চেয়েছিল, যেহেতু পরীক্ষা পড়েছে আর শরীরটা ওর খুব একটা ভালো নেই, তাই ওকে করতে আমিই বারণ করলাম যে সামনে বছর করিস, এবার তোর শরীরটা ভালো নেই, সামনে বছর পুজোটা করিস। ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম। এবার শিব ঠাকুরের মাথায় জল ঢালার পালা। মোমবাতি জ্বেলে দিয়েছি, শিবের ঘরে দিয়ে বাতি জল খাই পুত্রবতী। প্রথমেই সাদা ফুল দিয়ে দিলাম, ধুত্রা ফুলটা দিয়েছি, আকন্দ ফুল দিয়েছি, আর দিচ্ছি বেলপাতা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় শান্তায় কারে নিবেদয়ামি চন্তাঙ্গতি তদ্গতি পরমেশ্বর নমো নমঃ। এই হচ্ছে আমার শিব পূজার মন্ত্র, আমি নিজের মতো করে বলি। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ওং নমঃ সত্যম শিবম সুন্দরম, ওং নমঃ সত্যম শিবম সুন্দরম, ওং নমঃ সত্যম শিবম সুন্দরম। এই বলে আমি শিবলিঙ্গে দুধ গঙ্গা জল ঢেলে দিলাম আর নিজের মনোবাসনা জানালাম। ঠাকুর, তুমি নিজে ভালো থাকো আর পৃথিবীবাসী সকলকে ভালো রাখো, এটাই আমার তোমার কাছে প্রার্থনা। এবার শিবের ত্রিশূল
নন্দী এবং শিবের ডুমরু এগুলোতে একটু একটু করে ফুল দিয়ে দিচ্ছি। শিব পুজো করতে গেলে অবশ্যই নন্দী মহারাজকে পুজো করতে হয়। আমরা পুজো করে থাকি, সকলেই আমরা করে থাকি। সেই পুজো পাঠ সমস্ত কিছু করে নিয়ে এবার ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। ঠাকুরকে প্রসাদ হিসাবে আমি সন্দেশ দিয়েছিলাম। আমার সমস্ত পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সামনে থেকে ঠাকুরকে প্রণাম জানিয়ে ফিরে আসছি। বাড়িতে ফিরে এসেই সাবু ভিজিয়ে বেশ কিছু ফল কেটে রেখে গেছিলাম। এখন নারকেল কোড়া তার সঙ্গে দিলাম, আর দিচ্ছি শসা কুচি, কিশমিশ আর সন্দেশ, আর সব শেষে আরও একটু মিষ্টি বাড়ানোর জন্য দিয়ে দিলাম লাল বাতাসা। সব শেষে একটু কাঁচা দুধ দিচ্ছি। কাঁচা দুধ যদিও এটা নয়, আমি জাল করে রেখেছিলাম, কারণ দুধ নষ্ট হয়ে যাবে এটা ভেবে। আমাদের বাড়িতে আমি দেখেছি জাল করা দুধ দিয়ে সাবু মাখানো হয় ঠাকুরকে দেওয়ার জন্য, তাই আমিও জাল করা দুধ দিয়েই সাবুটা মাখিয়ে নিলাম। এই সাবু মাখাটা খেতে ভীষণ ভালো হয়, আমাদের বাড়ির সকলে খুবই পছন্দ করে। তবে প্রথমে সাবু মাখা আমাদের খেতে ভালো লাগে বলেই যে মেখেছি এরকম নয়, ঠাকুরের প্রসাদ দেব বলেই মাখানো হয়েছে। আমরা শিবরাত্রির দিন আমি আমার যে গুরুদেব ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, তাকে এই প্রসাদ দিয়ে থাকি। কারণ আমি শুনেছি শিবরাত্রির দিন আমাদের গুরুদেব সাবু মাখা খেতে পছন্দ করতেন। যেহেতু শিব ঠাকুরকে এই ভোগ আমি অর্পণ করি, সঙ্গে সঙ্গে আমি শ্রী শ্রী মা লক্ষ্মী এবং আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, তাদেরকেও এই প্রসাদ নিবেদন করি। বাড়ি ফিরে এসে সন্ধ্যাবেলার পুজো পাঠ সেরে নিলাম, ঠাকুরের নাম গান করে নিয়েছি। তারপর প্রসাদ ঠাকুরের স্থান থেকে তুলে নিয়ে সকলকে বিতরণ। সারাদিন উপোস করে থেকেও ঠাকুরকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো করার পরে মনে কিন্তু একটা স্নিগ্ধ শান্তি আসে, কোনো ক্লান্তি অনুভূত হয়নি। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।